হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া অ্যালিনা ব্যাটেল অ্যাঞ্জেল মুভিটি, যেটা সাধারণত একটি সাইবর্গের মুভি। আর এটা আমার দেখা সাইবর্গ মুভিগুলির মধ্যে সবথেকে সেরা। মুভিটা যেমন অ্যাকশনে ভরা, তেমন মুভিতে ইমোশনও রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সাইবর্গ কি? তো এক্সপ্লেনেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি জেনে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুটা ভবিষ্যৎ থেকেই হয়। সাল 2201, যখন পুরো পৃথিবী অনেকটাই উন্নত হয়ে গেছিল। ঠিক সেই সময় পুরো বিশ্বে দ্য ফল নামের এক ভয়াবহ যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধে প্রায় পুরো পৃথিবীই ধ্বংস হয়ে যায়, কিন্তু শুধু বেঁচে থাকে কিছু মানুষ। এছাড়াও আয়রন সিটি নামের একটি ছোট্ট শহর, যেখানে শুধু দরিদ্র ও শ্রমিক শ্রেণীর মানুষেরাই বসবাস করত। অন্যদিকে আকাশে ভাসমান বিজ্ঞানের এক অদ্ভুত নিদর্শন, স্কাই সিটি জালেম নামের আরেকটি উন্নত শহর, যেখানে বসবাস করত শুধু ধনী মানুষেরাই। এরপর প্রায় 300 বছর পরের দৃশ্য দেখানো হয়। বর্তমান সাল 2563। জালেম নামের ওই শহরের অনেক ফ্যাক্টরি এই আয়রন সিটিতে প্রতিষ্ঠা করা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীর নানান রিসোর্সেসকে এই ফ্যাক্টরির মাধ্যমে জালেমে পৌঁছানো। সেই ফ্যাক্টরিগুলিতে আয়রন সিটির মানুষেরাই শ্রমিক হিসেবে কাজ করত, এবং এটাই একমাত্র তাদের জীবিকা অর্জনের পথ ছিল। ফ্যাক্টরিগুলির সুরক্ষার জন্য হাইটেক রোবটের ব্যবহার করা হতো, যাদের সেঞ্চুরিয়ান বলা হতো। এবং এই রোবটগুলি শুধু ফ্যাক্টরির সুরক্ষায় দেখাশোনা করত না, তারা আয়রন সিটিতে হওয়া নানান অপরাধের উপরেও নজর রাখত, যাতে ভবিষ্যতে আয়রন সিটির মানুষের দ্বারা কোনোভাবেই জালেমের শান্তি ভঙ্গ না হয়। এবার আমরা দেখি ডক্টর ডাইসন ইডোকে, যিনি আয়রন সিটির স্ক্র্যাপইয়ার্ডে তার এক বিশেষ ডিভাইসের সাহায্যে তার প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজ করতে করতে সেখানে একটি মহিলা সাইবর্গের অবশিষ্ট খুঁজে পান। আর সাইবর্গ তাদেরই বলা হয়, যাদের অর্ধেক শরীর রোবোটিক এবং অর্ধেক মানুষের সংমিশ্রণ হয়। এই স্ক্র্যাপইয়ার্ড আয়রন সিটিতে থাকলেও এর সকল আবর্জনা জালেম থেকেই আসত, যেটা সরাসরি আয়রন সিটির স্ক্র্যাপইয়ার্ডে ফেলা হতো। তিনি দেখেন এই সাইবর্গের শুধু মস্তিষ্ক ও হৃৎপিণ্ডটুকুই ছিল, কিন্তু শরীরের অন্য সকল অঙ্গ মিসিং ছিল। তিনি তার ওই বিশেষ ডিভাইসের সাহায্যে যখন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তখন তিনি জানতে পারেন তার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড এখনও অবক্ষয় রয়েছে, মানে সে এখনো জীবিত রয়েছে। সাধারণত ডক্টর ইডোর পেশা হলো আয়রন সিটির সকল সাইবর্গদের বিনামূল্যে চিকিৎসা করা, যার ফলে তিনি আর কিছু না ভেবেই তাকে তৎক্ষণাৎ তার ল্যাবে নিয়ে গিয়ে একটি অতিরিক্ত রোবোটিক বডির সাথে জুড়ে তাকে এক নতুন জীবন দেন। আসলে এই সময়ের মানুষ এতটাই উন্নত হয়ে গেছিল যে যদি কোনো মানুষের মস্তিষ্ক ছাড়া শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কোনো কারণে নষ্ট হয়ে যেত, তাহলে শুধু তার মস্তিষ্কের সাহায্যেই, মানে মানবরূপী রোবটে পুনরায় জীবিত করা যেত। যাই হোক, পরদিন সকালে ওই সাইবর্গের যখন জ্ঞান ফেরে, তখন সে তার নতুন হাত ও অঙ্গ প্রত্যঙ্গ দেখে খুবই খুশি হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার অতীতের কথা কিছুই মনে ছিল না, যে কি তার নাম এবং কোথা থেকেই বা সে এসেছে। যার ফলে ডক্টর ইডো তার মৃত মেয়ের নাম অনুসারে তার নাম রাখেন অ্যালিটা। রোবোটিক বডিটি যেটা তাকে দেওয়া হয়েছিল, সেটা ডক্টর ইডো এবং তার স্ত্রী সিরেন প্রাথমিকভাবে তার মৃত মেয়ে অ্যালিটার জন্যই বানিয়েছিল, কারণ সে শারীরিক দিক থেকে অসুস্থ হওয়ার কারণে চলাফেরা করতে পারত না এবং বেশিরভাগ সময়ই হুইল চেয়ারে কাটাতো। অ্যালিটা কোনো দিনই এই রোবোটিক বডিকে ব্যবহার করার সুযোগ পায়নি, কারণ একদিন দুর্ভাগ্যবশত একজন সাইবর্গ, যে ডক্টর ইডোরই একজন পেশেন্ট ছিল, সে একদিন হঠাৎই ড্রাগসের নেশায় তার বাড়িতে ঢুকে তার মেয়ে অ্যালিটাকে তার চোখের সামনে নির্দয়ভাবে হত্যা করে দেয়। এবং এই ঘটনার পর ইডোর স্ত্রী সিরেন তাকে ছেড়ে চলে যায়। এবার আমি বলে দিই, ডক্টর ইডো ও তার স্ত্রী এর আগে জালেম নামের ওই ভাসমান শহরের বাসিন্দা ছিলেন, কিন্তু তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাদের ওই জালেম শহর থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করে দেওয়া হয়। কারণ জালেম নামের ওই শহরের প্রধান বিজ্ঞানী নোভার নিয়ম অনুসারে জালেমে শুধু সুস্থ মানুষেরাই বসবাস করতে পারবে। এছাড়াও আরও নিয়ম ছিল, কোনোদিন কোনো সাধারণ মানুষ আয়রন সিটি থেকে জালেমে যেতে পারবে না, এবং জালেম থেকে কোনো মানুষ আয়রন সিটিতে আসতে পারবে না। যাই হোক, এরপর ডক্টর ইডো অ্যালিটাকে এই শহরটি ঘুরে দেখাতে শুরু করে। সে আকাশের দিকে ওই বিশাল শহরটিকে দেখে হতভম্ব হয়ে যায়। সে ডক্টরকে তাকে ওই জালেমে নিয়ে যাওয়ার কথা বলে, এবং এই আশা শুধু অ্যালিটার একার নয়। এই শহরের প্রায় সকল মানুষেরই স্বপ্ন রয়েছে তারা একদিন ওই জালেমে বসবাস করবে, কারণ তাদের ধারণা সেখানে বসবাসকারী সকল মানুষেরাই ধনী এবং তাদের জীবন এই আয়রন সিটির গরিব পিছিয়ে পড়া মানুষদের থেকে অনেকটাই আলাদা। ইতিমধ্যে শহরের বাজারে ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্টলি অ্যালিটার সাথে হুগো নামে একটি ছেলের পরিচয় হয়ে যায়। প্রথমবারের মতো সে অ্যালিটাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার রোবোটিক বডি অন্য সকল সাইবর্গদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, এবং প্রথম দেখাতেই তাদের একে অপরের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
এরপর একদিন রাতে ওই শহরের এক নির্জন গলিতে একটি মেয়ের হত্যা হয়ে যায়, কারণ বেশ কয়েকদিন ধরে কোনো এক সিরিয়াল কিলার এই শহরের নির্জন স্থানে ঘুরে ঘুরে প্রায় 6 জন মানুষের হত্যা করে ফেলেছে, যেটা অ্যালিটা আজকেই শহরে ঘোরার সময় একটি পেপারে দেখেছিল। এবং ওই সিরিয়াল কিলারকে হত্যা করার জন্য প্রায় $20,000 উপহারও ঘোষণা করা হয়েছিল। যাই হোক, একদিন রাতে অ্যালিটা এমন এক দৃশ্য দেখে যেটা তাকে অবাক করে দেয়। সে দেখে ডক্টর ইডো রক্তে ভেজা হাত নিয়ে গভীর রাতে একটি বাক্স নিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছে। এটা দেখে তার মনে সন্দেহ জন্মায় যে ডক্টর ইডোই হয়তো শহরের ওই সকল মেয়েদের হত্যা করছে। কিন্তু আসল সত্যটা কি সেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। পরদিন অ্যালিটা যখন হুগোর সাথে দেখা করতে যায়, তখন তার সাথে ডক্টর ইডোর স্ত্রী সিরেনের দেখা হয়ে যায় এবং সেও অ্যালিটাকে দেখে একটু আশ্চর্য হয়, কারণ যে রোবোটিক বডি অ্যালিটাকে দেওয়া হয়েছিল সেটা তো সে এবং ডক্টর ইডো তাদের মেয়ের জন্য বানিয়েছিল। এবার আমি আপনাদের জানিয়ে দিই, সিরেন ডক্টর ইডোর মতোই একজন বিজ্ঞানী। তাদের মেয়ের মৃত্যুর পর থেকেই সে ইডোর থেকে আলাদা থাকে এবং সে আবারও তাদের ওই জালেম সিটিতে ফিরে যেতে চায়, যার জন্য বর্তমানে সে ভিক্টরের হয়ে কাজ করছে। আর ভিক্টর হলো সেই ব্যক্তি যে জালেমের প্রধান বিজ্ঞানী নোভার হয়ে এই আয়রন সিটির সকল ফ্যাক্টরি দেখাশোনা করে। এক কথায় সেই ছিল এই শহরের প্রধান। এছাড়াও এই শহরে মোটর বল নামের এক বিখ্যাত রেসিং ম্যাচ হতো, যেটার পরিচালনাও এই ভিক্টরই করত। সে চিরেনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যদি তার কথা মতো কাজ করে তাহলে সে একদিন তাকে অবশ্যই জালেমে পাঠাবে। অন্যদিকে সেই দিন অ্যালিটা হুগোর সাথে দেখা করে, যে তাকে পুরো শহরটি ভালোভাবে ঘুরে দেখায় এবং তার আরও বন্ধুদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এবং সেখানেই সে প্রথমবারের মতো মোটর বল রেসে অংশগ্রহণ করে, যেটা সাধারণত রোলার স্কেট পরে একটি বলকে গোল করার খেলা ছিল। প্রথমবার খেলাতেই এই খেলাটি অ্যালিটার খুবই আকর্ষণীয় লাগে। প্রথমে তার এই খেলাটি খেলতে একটু সমস্যা হলেও শেষমেশ সে এই খেলাটিকে ভালোভাবে বুঝে যায় এবং সে সকলকে তাক লাগিয়ে দিয়ে এক অসাধারণ গোলও করে। এরপর হুগো তাকে তার এক পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যায়, যেখান থেকে পুরো শহরটিকে ভালোভাবে দেখা যেত। এছাড়াও আকাশের ওই ভাসমান জালেম নামে শহরটিও। এখানে সে অ্যালিটাকে জানায় একদিন সে ওই জালেম শহরে অবশ্যই যাবে। এটা তার ছোট থেকেই ইচ্ছা, কারণ জালেমে এমন সবকিছুই রয়েছে যেটা একটি সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। সে অ্যালিটাকে আরও জানায় অ্যালিটা ওই জালেম শহর থেকেই এখানে এসেছে, কারণ ডক্টর ইডো তাকে যে স্ক্র্যাপ ইয়ার্ডে পেয়েছিল তার সকল আবর্জনা ওই জালেম থেকেই নিচে ফেলা হয়। অন্যদিকে সিরেন ডক্টর ইডোর সাথে দেখা করে এবং তার সামনে ভেক্টরের হয়ে কাজ করার প্রস্তাব রাখে, যাতে তারা দুইজনেই একসাথে মিলে ভেক্টরের হয়ে মোটরবল রেসের জন্য শক্তিশালী সাইবর্গ বানাতে পারে। এবং এই কাজ যদি তারা সম্পূর্ণ করতে পারে তাহলে ভেক্টরের কথা মতো সে তাদের জালেমে পাঠাবে। কিন্তু ডক্টর ইডো তার মেয়ের মৃত্যুর পর থেকেই এই সকল কাজ একেবারেই ছেড়ে দিয়েছে, যার ফলে সে সরাসরি সিরেনকে মানা করে দেয়। সেই দিন রাতেই অ্যালিটার একটি হালকা আওয়াজে ঘুম ভেঙে যায় এবং সে দেখে ডক্টর ইডো আবারও ওই বড় বাক্সটিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে, যার ফলে সে এবার কৌতূহলবশত তার পিছু করতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর ডক্টর ওই বাক্স থেকে একটি বিশাল হাইটেক অস্ত্র বার করে। এটা দেখে অ্যালিটার সন্দেহ পুরোপুরি বিশ্বাসে পরিণত হয়ে যায়, কারণ তার মনে হয় তিনি হয়তো কারোর হত্যা করতে চলেছে। তাই সে তৎক্ষণাৎ লাফিয়ে ডক্টরের সামনে উপস্থিত হয়ে তাকে এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই 3টি ভয়ানক অপরাধী সাইবর্গ সেখানে এসে উপস্থিত হয় এবং হঠাৎই ইডোর ওপর আক্রমণ করে তাকে আহত করে দেয়। এই দেখে অ্যালিটা তাকে রক্ষা করার জন্য প্যানজার কুনস্ট নামের এক প্রাচীন মার্শাল আর্ট কৌশলে এক দক্ষ যোদ্ধার মতো তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়, যেটা দেখে তো ডক্টর একেবারে হতভম্ব হয়ে যায়। অ্যালিটা সেখানেই তার দক্ষতার সাথে ওই 3টি সাইবর্গের মধ্যে 2টিকে হত্যা করে দেয়। কিন্তু তাদের মধ্যে গ্রুইস্কা নামের আরেকজনের উপর যখনই অ্যালিটা আক্রমণ করার জন্য যায়, ঠিক তখনই তার চোখের সামনে তার অতীতের কিছু ঝলক ভেসে ওঠে, যেখানে সে নিজেকে চাঁদে এক ভয়ানক যুদ্ধে লড়াই করতে দেখে। কিন্তু তা সত্ত্বেও সে তার এক জোরদার প্রহারে গ্রুইস্কাকে আহত করে ফেলে, যার ফলে সে সেখান থেকে পালানোতেই তার নিজের ভালো দেখে। কিন্তু যাওয়ার আগে সে অ্যালিটা ও ডক্টরকে বলে যায় একদিন না একদিন সে এর বদলা অবশ্যই নেবে। যাই হোক, এবার অ্যালিটা ডক্টরকে প্রশ্ন করে বসে যে তিনি কি কাজ করেন। ডক্টর তাকে জানায় সে একজন হান্টার ওয়ারিয়ার, তাদের কাজই হলো টাকার বিনিময়ে অপরাধীদের ধরে মেরে ফেলা। এই বলে ডক্টর ও অ্যালিটা ওই সাইবর্গের ভাঙা মাথাটিকে নিয়ে হান্টার ওয়ারিয়ারের হেডকোয়ার্টারে পৌঁছায়, যেখানে সেই মাথাটিকে জমা দিয়ে ডক্টর প্রায় $20,000 পায়। এবার আমি বলে দিই, হান্টার ওয়ারিয়ার হলো জালেমের দ্বারা পরিচালিত পৃথিবীর এক আইনি সংস্থা, যাদের কাজ নানান হান্টার ওয়ারিয়ার মানে মানুষ ও সাইবর্গদের নিয়ে গঠন করা টিমের সহায়তায় আয়রন সিটির অপরাধকে দমন করা। আর ডক্টর ইডো নিজেও একজন হান্টার ওয়ারিয়ার। আর আজ অ্যালিটা যে সাইবর্গের হত্যা করেছে তারা অপরাধী ছিল,
তার জন্যই $20,000 উপহার ঘোষণা করা হয়েছিল। যাই হোক, ইডোর কথা অনুযায়ী শুধু তার ক্লিনিককে সচ্ছলভাবে চালানোর জন্য সেই কাজ করে, কিন্তু আসল সত্যটা হলো সম্পূর্ণ আলাদা। তার মেয়ের ওই রকম হত্যার পর থেকেই সে চায় না কোনো অপরাধী সাইবর্গের হাতে কোনো সাধারণ মানুষের হত্যা হোক, আর এই কারণেই সে এই কাজ করে। এরপর অ্যালিটা ইডোকে জানায় লড়াইয়ের সময় তার চোখের সামনে অতীতের কিছু প্রতিচ্ছবি ভেসে উঠেছিল। অ্যালিটার মনে হয় হয়তো ইডো তার সম্পর্কে এমন কিছু জানেন যেটা এখনও তিনি তাকে বলেননি, যার ফলে ইডো তাকে জানায় সে তাকে যখন স্ক্র্যাপইয়ার্ডে পেয়েছিল তখন শুধু তার মস্তিষ্ক ও হৃৎপিণ্ডই কাজ করছিল। তার মস্তিষ্ক তো ছিল সাধারণ মানুষের মতোই, কিন্তু তার হৃৎপিণ্ড বিজ্ঞানের এক অদ্ভুত আবিষ্কার ছিল। তার হৃৎপিণ্ডের এতটাই ক্ষমতা রয়েছে যা এই আয়রন সিটিকে প্রায় কয়েক বছর ধরে বিদ্যুৎ দিতে সক্ষম। এছাড়াও তার হৃৎপিণ্ড এমন টেকনোলজি দিয়ে বানানো হয়েছিল যেটা দ্য ফল বিশ্বযুদ্ধের আগেকার ছিল। এর মানে বর্তমানে অ্যালিটার বয়স প্রায় 300 বছরেরও বেশি। এরই অন্যদিকে গ্রুইস্কা আহত অবস্থায় সিরেন ও ভিক্টরের কাছে পৌঁছায়, এবং এখানেই আমরা জানতে পারি গ্রুইস্কা ভিক্টরের হয়ে কাজ করে। তার এই অবস্থা অ্যালিটা করেছে জেনে তারা অবাক হয়ে যায়, কারণ তারা জানতো অ্যালিটা একজন সাধারণ সাইবর্গ, কিন্তু তার মধ্যে যে এত ক্ষমতা রয়েছে সে সম্পর্কে তারা অবগত ছিল না। যাই হোক, এরপর সিরেন ও ভেক্টর তাকে পুনরায় রিপেয়ার করা শুরু করে দেয়। তাকে রিপেয়ার করার সময় তার মধ্যে সিরেন একটি মাইক্রোচিপ লক্ষ্য করে, যার ফলে তারা জানতে পারে এই চিপের সাহায্যে কেউ তাকে জালেম থেকে কন্ট্রোল করছে, আর এটা অন্য কেউ নয়, এটা হলো নোভা। ঠিক তখনই হঠাৎই গ্রুইস্কার কথায় একটা আলাদা রকমের পরিবর্তন চলে আসে, তার চোখের রং নীল হয়ে যায়। এটা দেখে ভিক্টর তাকে ডেস্টি নোভা বলে সম্বোধন করে। এর মানে এখন গ্রুইস্কার মধ্যে নোভা প্রবেশ করে তাকে কন্ট্রোল করছে। এবার প্রশ্ন হলো ডেস্টি নোভাকে। সে একজন রহস্যময় বিজ্ঞানী এবং জালেম নামের ওই শহরের প্রধান পরিচালক। তার হয়েই এতদিন ভিক্টর ও সিরেন কাজ করছে। বর্তমানে তার নজর অ্যালিটার ওই হৃৎপিণ্ডের উপর, যার ফলে নোভা যেভাবেই হোক অ্যালিটাকে মেরে তার ওই রোবোটিক বডি জালেমে পাঠিয়ে দেওয়ার আদেশ দেয়। অন্যদিকে ডক্টর অ্যালিটাকে শহরের অপরাধীদের লিস্ট দেখায়, যেখানে গ্রুইস্কার কোনো নামই ছিল না, মানে এই কাজে তাকে নোভা সাহায্য করছিল। এই কথা শুনে অ্যালিটা ইডোকে জানায় সেও তার মতো হান্টার ওয়ারিয়ার হতে চায়, কারণ এর আগেও সে লড়াইয়ের সময় তার অতীতের কিছু প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। আর যদি সে হান্টার ওয়ারিয়ার হয়ে অপরাধের হয়ে লড়াই করে তাহলে হয়তো তার অতীতের সকল ঘটনা মনে পড়ে যেতে পারে। কিন্তু ডক্টর তাকে সরাসরি মানা করে দেয়, কারণ সে চায় না কোনোভাবেই অ্যালিটা বিপদের সম্মুখীন হোক, কারণ সে তাকে তার মেয়ের মতো ভালোবাসে। যাই হোক, অ্যালিটা সেখান থেকে চলে যায় এবং হুগো তাকে মোটর বল রেস দেখাতে নিয়ে যায়, যেখানে সে বেশ কিছু খেলোয়াড়দের সাথে তার পরিচয়ও করায় এবং তাকে জানায় এই মোটর বল রেসে যে বিজয়ী হয় তাকে ভিক্টর জালেমে পাঠায়। এই কথোপকথনের মাঝে হুগোর বন্ধুরা তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে অ্যালিটাকে বলে যায় পরের দিন তারা তাকে নিয়ে এমন এক জায়গায় যাবে যেখানে গেলে হয়তো তার অতীতের কিছু কথা মনে পড়ে যেতে পারে। এরপর দেখানো হয় একদল মুখোশধারী ব্যক্তিকে, যারা একজন সাইবর্গকে অপহরণ করে নিয়ে যায় এবং এক নির্জন স্থানে গিয়ে তারা তার বডি পার্টসগুলিকে কেটে আলাদা করে ফেলে। আসলে এই মুখোশধারী ব্যক্তিরা আর কেউ নয়, তারা হলো হুগো এবং তার বন্ধুরা। আসলে এটাই তাদের কাজ, এইভাবেই তারা সাইবর্গদের বডি পার্ট চুরি করে বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে। আর এই কাজ সে ভিক্টরের হয়েই করে, কারণ তাকেও সে জালেমে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পরদিন হুগো এবং তার বন্ধুরা অ্যালিটাকে নিয়ে শহরের বাইরে একটি জঙ্গলে নিয়ে যায়, যেখানে দ্য ফল বিশ্বযুদ্ধের পর থেকে পড়ে থাকা একটি পুরনো পরিত্যক্ত মহাকাশযান ছিল। অবাক করার বিষয়, সেখানে পৌঁছেই সে সরাসরি ওই মহাকাশযানের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর রহস্যজনকভাবে সেই মহাকাশযান অটোমেটিকলি অন হয়ে যায় এবং সে সেখানে থাকা একটি অত্যাধুনিক সাইবর্গ বডি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। তাকে দেখে মনে হচ্ছিল কোনো না কোনোভাবে সেই সকল কিছুর সাথে জড়িত রয়েছে। যাই হোক, এরপর সে ওই সাইবর্গ বডি নিয়ে ডক্টরের কাছে পৌঁছে যায়। ইডো যখন এই বডির পর্যবেক্ষণ করে, এটা এক প্রকার যুদ্ধের জন্য ডিজাইন করা অত্যাধুনিক সাইবর্গ বডি, যার নাম হলো বাসারকার, যেটা দ্য ফল বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল এবং এর মধ্যে রয়েছে অসীম ক্ষমতা। এই কথা শোনার পর অ্যালিটা তার সাথে এই বডি জুড়ে দিতে বলে, যাতে সে গ্রুইস্কার মতো অন্য সকল অপরাধী সাইবর্গদের উচিত শিক্ষা দিতে পারে। কিন্তু ডক্টর তাকে সরাসরি মানা করে দেয়, কারণ সে চায় না অ্যালিটা পুনরায় তার পুরনো জীবনে ফেরত আসুক। কিন্তু কোথাও না কোথাও অ্যালিটা জানতো সে একজন যোদ্ধা, তাকে যুদ্ধের জন্যই বানানো হয়েছিল। কিন্তু যেহেতু ডক্টর তাকে মানা করে দেয়, তাই সে রেগে সেখান থেকে হান্টার ওয়ারিয়ারের সদর দপ্তরে উপস্থিত হয় এবং সেখানে সে হান্টার ওয়ারিয়ার রূপে তার নাম নথিভুক্ত করে। যার পর সে হুগোকে নিয়ে পৌঁছে যায় হান্টার ওয়ারিয়ারদের রেস্টুরেন্টে, কারণ তার একমাত্র উদ্দেশ্য হলো গ্রুইস্কা এবং তার মতোই অন্য সকল অপরাধী সাইবর্গদের সাজা দেওয়া,
যার ফলে সে সেখানে উপস্থিত সকল সাইবর্গদের কাছ থেকে সাহায্য চায়। কিন্তু গ্রুইস্কার নাম ওয়ান্টেড তালিকায় না থাকার কারণে ওই হান্টার ওয়ারিয়াররা তাকে সাহায্য করতে মানা করে দেয় এবং তাদের মধ্যে জাপান নামের একজন হান্টার ওয়ারিয়ার এইরকম একটি ছোট্ট বাচ্চা মেয়েকে হান্টার ওয়ারিয়ার রূপে দেখে উপহাস করে। কিন্তু যখন পাল্টা জবাবে অ্যালিটাও তাকে অপমান করে তখন তাদের একে অপরের মধ্যে লড়াই লেগে যায়। অ্যালিটা তাকে খুব সহজেই হারিয়ে দেয় এবং বাকি সকল হান্টারদের নিয়ে উপহাস শুরু করে দেয়। এটা শুনে এবার সকলেই তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে গ্রুইস্কা এসে পৌঁছায় তার এক নতুন ভয়ানক রূপে এবং তার বদলা নেওয়ার জন্য আবারও অ্যালিটার উপর আক্রমণ করে দেয়। অ্যালিটাও তার সাথে বীরত্বের সাথে লড়াই করে, কিন্তু একসময়ে এসে গ্রুইস্কা তার এক অত্যাধুনিক গ্রাইন্ড কাটার অস্ত্রের সাহায্যে তার শরীরকে বেশ কয়েকটি টুকরোতে বিভক্ত করে দেয়। সে তাকে হত্যা করতেই যাচ্ছিল, ঠিক তখনই ইডো, হুগো ও আরও একজন ডগ হান্টারকে নিয়ে সেখানে পৌঁছে গ্রুইস্কার উপর আক্রমণ করে দেয়। এবার গ্রুইস্কা নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডক্টর অ্যালিটার এই অবস্থা দেখে খুবই দুঃখ পায় এবং তাকে কোলে তুলে নিয়ে তার ল্যাবে ফিরে আসে। এরপর তিনি আর কোনো উপায় না দেখে অ্যালিটার সাথে ওই অত্যাধুনিক সাইবর্গ বডিকে যুক্ত করে দেয়, যার ফলে অ্যালিটা ডক্টরকে ধন্যবাদও জানায় এবং অ্যালিটা নিজের মধ্যে এক অদ্ভুত এনার্জির অনুভূতি পায়। অন্যদিকে গ্রুইস্কা ভিক্টরের কাছে পৌঁছে অ্যালিটাকে না মারতে পারার কারণে ক্ষমা চায়, যার ফলে ভিক্টর বুঝতে পারে সে অ্যালিটাকে সহজে পরাজিত করতে পারবে না। আর ঠিক এই কারণেই সে একটি পরিকল্পনা করে। সে মোটরবল ম্যাচের আয়োজন করে, যেখানে সে ওই হান্টার ওয়ারিয়ারদের নিযুক্ত করে যারা টাকার বিনিময়ে হত্যা করে এবং তাদের দ্বারা সে অ্যালিটাকে হত্যা করার ষড়যন্ত্র করে। একই সময়ে ভিক্টর হুগোকে ডেকে পাঠায় এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে অ্যালিটাকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য বলে। সে আরও জানায় যদি অ্যালিটা এই খেলায় জিতে যায় তাহলে সে দুজনকেই জালেমে পৌঁছে দেবে। আর ঠিক তার প্ল্যান মতোই কাজ হয়। হুগো অ্যালিটাকে যেমন তেমনভাবে এই মোটরবল রেসে অংশগ্রহণ করার জন্য রাজি করিয়ে ফেলে। একদিকে ভিক্টর ও তার সাথী গ্রুইস্কা অ্যালিটাকে হত্যা করার পরিকল্পনা বানিয়ে ফেলে, আর ঠিক তার উল্টো দিকে জাপান অ্যালিটার সাথে তার অপমানের বদলা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। দেখতে দেখতে রেসের দিন চলে আসে, কিন্তু খেলা চলাকালে নিডো লক্ষ্য করে যে সকল সাইবর্গ এই খেলায় অংশগ্রহণ করেছে তারা সকলেই টাকার বিনিময়ে হত্যা করা কুখ্যাত হান্টার ওয়ারিয়ার। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ রেস শুরু হয়ে গেছিল। অন্যদিকে জাপান তার পরিকল্পনা মতো হুগো এবং তার বন্ধুদের হাতে নাতে এমন সময়ে ধরে ফেলে যখন তারা একটি সাইবর্গের বডির নানান অঙ্গ চুরি করছিল। জাপান জানতো হুগো অ্যালিটার খুবই ভালো বন্ধু, তাই সে হুগোকে হত্যা করে অ্যালিটার সাথে তার অপমানের বদলা নিতে চাইছিল। কিন্তু সামান্য চুরির কারণে তো কারোর মৃত্যুর সাজা হয় না, যার ফলে জাপান ওই সাইবর্গের হত্যা করে তার সকল দোষ হুগোর উপর চাপিয়ে দেয় এবং তাকে অপরাধীদের তালিকায় যুক্ত করে দেয়। তাই যেহেতু জাপান একজন হান্টার ওয়ারিয়ার, সেহেতু সে এখন হুগোকে হত্যা করতে পারবে। তাই সে এবার হুগোকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন হুগো জাপানের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য পালাতে শুরু করে দেয়। অন্যদিকে অ্যালিটা মোটরবল রেসে খেলার সময় বুঝতে পারে এই খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় তাকে প্রাণে মেরে দিতে চায়, কারণ তারা খেলা ছেড়ে অ্যালিটাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু তারা জানতো না অ্যালিটা বর্তমানে এমন এক সাইবর্গ অস্ত্র যাকে হারানো প্রায় অসম্ভব। আর অ্যালিটা এটা তাদের বুঝিয়েও দেয়। সে এক এক করে সকলকে মারতে শুরু করে। ঠিক তখনই হুগো অ্যালিটাকে ফোন করে তার অবস্থা সম্পর্কে জানায় এবং তাকে শহরের এক পরিত্যক্ত চার্চে দেখা করতে বলে। এই খবর পাওয়া মাত্রই অ্যালিটা রেস মাঝপথে ছেড়ে দিয়ে হুগোকে বাঁচানোর জন্য ওই চার্চে জাপানের সামনাসামনি গিয়ে উপস্থিত হয়। কিন্তু জাপান তাকে জানায় হুগো একজন খুনি এবং সে বেআইনিভাবে সাইবর্গদের বডি পার্টস চুরি করে। তার নাম অপরাধীদের লিস্টেও রয়েছে, তাই এখন তাকে মরতেই হবে। এই কথা শুনে অ্যালিটা খুবই দুঃখ পায়, কিন্তু হুগো তাকে বোঝায় সে শুধু সাইবর্গদের বডি পার্টস চুরি করে, আজ পর্যন্ত সে কারোর হত্যা করেনি। জাপান তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই কথা বলতে না বলতেই জাপান এসে তার তরোয়াল দিয়ে তার পেটে আঘাত করে। ঠিক তখনই সেখানে আরও হান্টার ওয়ারিয়ার ও সেঞ্চুরিয়ান রোবটগুলি এসে পৌঁছায়। এই দেখে অ্যালিটা তাকে চার্চের ভিতরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সিরিন উপস্থিত ছিল। সে অ্যালিটাকে হত্যা করার জন্য এখানে এসেছিল, কিন্তু অ্যালিটাকে এই অবস্থায় দেখে তারও খুব দুঃখ হয়, যার ফলে সে শেষমেশ অ্যালিটাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর অ্যালিটা হুগোর শিরচ্ছেদ করা কাটা মাথাটিকে নিয়ে ওই চার্চের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে জাপান তো একেবারে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারছিল না যে অ্যালিটা তার হত্যা করেছে। কিন্তু যখন সে ভালোভাবে লক্ষ্য করে তখন সে দেখে অ্যালিটা সিরিনের সহায়তায় হুগোর শিরচ্ছেদ করা মাথাটিকে জীবিত রাখার জন্য তার হৃৎপিণ্ডের সাথে জুড়ে রেখেছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই সময় মানুষ এতটাই উন্নত হয়ে গেছিল যে তারা কোনো মানুষের মস্তিষ্কের সাহায্যে তাকে এক নতুন সাইবর্গে পরিণত করতে পারত।
যাই হোক, জাপান এটা বুঝতে পেরে তার কাছ থেকে ওই মাথাটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা দেখে ওই সেঞ্চুরিয়ান রোবটদের মনে হয় সে অ্যালিটার পাওনা উপহার নেওয়ার জন্য ওই শিরচ্ছেদ করা মাথাটিকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, যার ফলে ওই সেঞ্চুরিয়ান রোবটগুলি জাপানকে অপরাধী হিসেবে ঘোষণা করে। আর এরই সুযোগ নিয়ে অ্যালিটা তারই তরোয়ালের সাহায্যে তাকে আঘাত করে। এরপরে সে ওই শিরচ্ছেদ করা মাথাটিকে নিয়ে ডক্টর ইডোর কাছে পৌঁছে যায়। ইডো হুগোর ওই মাথাটিকে একটি সাইবর্গের বডির সাথে জুড়ে দেয়। এরপর ডক্টর অ্যালিটাকে বলে হুগোকে জালেমে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখিয়ে ভিক্টর তাকে দিয়ে অনেক অপরাধমূলক কাজ করিয়েছে, আর এই সকল কিছুর পিছনে নোভা রয়েছে। কারণ আয়রন সিটি থেকে জালেমে পৌঁছানোর একমাত্র উপায় হলো মোটর বল রেসে জয়ী হওয়া। আর যদিও বা কেউ সেখানে পৌঁছায় তাহলে সে জীবিত পৌঁছায় না, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেখানে পাঠানো হয়, যেগুলির উপর নোভা এক্সপেরিমেন্ট করে। আর এই মানুষ ও সাইবর্গদের বডি পার্ট তার কাছে পৌঁছানোর কাজে সাহায্য করে ভিক্টর। এই কথা শোনার পর অ্যালিটার মাথায় আগুন জ্বলে ওঠে। সে রেগে তৎক্ষণাৎ ভিক্টরের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তাকে সাহায্য করার অপরাধে ভিক্টর সিরেনকেও হত্যা করেছে। তার শরীরের অঙ্গ খুব শীঘ্রই সে জালেমে পাঠাবে। এটা শোনার পর যখন সে রেগে ভিক্টরের উপর আক্রমণ করার চেষ্টা করে, তখনই আবারও সেখানে গ্রুইস্কা এসে তার সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এবার গ্রুইস্কা তার সামনে টিকতে পারে না। নিমেষের মধ্যে সে একটি তরোয়াল দিয়ে তাকে মাঝখান দিয়ে দুটি ভাগে বিভক্ত করে দেয়। অ্যালিটা জানতো নোভা এখনও জালেম থেকে তাদেরই দেখছে, যার ফলে সে ভিক্টরের মাধ্যমে নোভাকে তার সাথে কথা বলতে বলে। ঠিক তখনই ভিক্টরের মধ্যে নোভা উপস্থিত হয় এবং অ্যালিটাকে তার প্রিয়জনেদের মেরে ফেলার ধমকি দেয়। তখন অ্যালিটা আর কিছু না ভেবেই তাকে তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে। ঠিক তখনই ডক্টর ইডো তাকে ফোন করে জানায় হুগোর জ্ঞান ফেরার পর সে এখান থেকে পালিয়ে গেছে, কারণ শহরের চারিদিকে সেঞ্চুরিয়ান ও হান্টার ওয়ারিয়াররা তাকে খুঁজে বেড়াচ্ছে। তারা জেনে গেছে হুগো এখনো জীবিত রয়েছে, আর এই কারণেই হুগো ফ্যাক্টরি থেকে জালেম পর্যন্ত পৌঁছানোর ওই পাইপের মাধ্যমে জালেমে যাওয়ার চেষ্টা করছে। এই কথা শোনার পর অ্যালিটা তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে যায় এবং হুগোকে বুঝিয়ে সুঝিয়ে তার সাথে পুনরায় শহরে ফিরে যাওয়ার কথা বলে। অ্যালিটার কথায় হুগো রাজিও হয়ে যায়, কিন্তু জালেম থেকে নোভায় সকল কিছু লক্ষ্য করে তাদের দিকে একটি গোলাকার ধারালো অস্ত্রের ব্লেড ছেড়ে দেয়, যার প্রহারে হুগোর ওই সাইবর্গ বডিটির বেশ কয়েকটি টুকরো হয়ে যায়। অ্যালিটা সময় মতো তাকে বাঁচানোর জন্য তার হাতও চেপে ধরে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। সেই হাত দুর্বল হওয়ার কারণে সেটা ভেঙে যায়। অ্যালিটার চোখের সামনে হুগো সেখান থেকে নিচে পড়ে যায়, যার ফলে সেও মারা যায়। এরপর অ্যালিটা প্রতিজ্ঞা নেয় সেই মোটর বল রেসে জয়ী হয়ে জালেমে অবশ্যই যাবে এবং নোভার মুখোমুখি হয়ে এই সকল কিছুর বদলা অবশ্যই নেবে। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিতে অ্যালিটা ও নোভার চরিত্র সম্পর্কে তেমন কিছু বলা হয়নি, কিন্তু মুভিটি যেভাবে এন্ডিং হয়েছে এর সেকেন্ড পার্ট অবশ্যই বেরোবে, তখনই আমরা এর সম্পর্কে আরও কিছু জানতে পারবো। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনাদের এই মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর যদি আপনারা এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।